আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্যের বর্তমানে রক্তদান উৎসব আকারে চলছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এনজিও, সরকারি কর্মচারীদের সংগঠন রক্তদান শিবিরে এগিয়ে আসছে। কারণ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদানের বিষয় অগ্রাধিকার দিয়েছেন। শুক্রবার নজরুল কলাক্ষেত্রে অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে কথা বলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মন্ত্রী আরো বলেন, বিগত বছরগুলোর তুলনায় দিন দিন রক্তদান শিবিরে মানুষ এগিয়ে আসার প্রবণতা বাড়ছে। এটা রাজ্যের জন্য একটা বড় প্রাপ্তি। রক্তদানের জন্য রাজ্যে কোথাও কোনো রোগীর মৃত্যু হচ্ছে বলে খবর নেই সরকারের কাছে। তিনি আরো বলেন, উদ্যোক্তাদের ধন্যবাদ জানায়, কারণ তারা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এগিয়ে এসেছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রক্তদান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। পরবর্তী সময় রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান উপস্থিত মন্ত্রীরা। উৎসব আকারে এখন ব্যবহার করা হচ্ছে প্রত্যেক মানুষের, কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন এনজিও থেকে শুরু করে পলিটিক্যাল বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ইভেন সরকারি কর্মচারীদের যেসব সংগঠনগুলো আছে, যেমন এখানে আমরা এখন কমিউনিটি হেলথ অফিসারদের একটা সংগঠনের শিবিরে এসেছি। তো এটা ঠিক কথা যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব অগ্রাধিকারের ভিত্তিতে এটা শুরু করেছেন এবং এটা রাজ্যব্যাপী সমস্ত অংশের মানুষ এটা সে যুক্ত হয়েছে এবং আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা রাজ্যের মধ্যে এই রক্তদানের ক্রমশ যদি আমরা প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখা যায়, এটা কন্টিনিউ আমাদের এটা আপডেট চলছে, ইনক্রিজ হচ্ছে। রাজধানীর কেরচমুনি থেকে বিদুরকর্তা চমুনি পর্যন্ত কভার্ড ড্রেন নির্মাণের কাজ চলছে। সে ড্রেন নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়। সে সমস্যা নিরসনে শুক্রবার সরজমিনে পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পৌর কমিশনার ডি.কে চাকমা, স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য সরকারি কর্মীরা। কাজ পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, স্থানীয় কিছু মানুষের মধ্যে বিভ্রান্ত ছিল যে সরকার ব্যক্তিগত জমি দখল করে ড্রেন নির্মাণ করছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিমূলক বিষয় এলাকাবাসীর। তাই আজকে আধিকারিকদের উপস্থিতিতে এলাকাবাসীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কারোর ব্যক্তিগত জমি দখল করে ড্রেন নির্মাণ করা হচ্ছে না। মেয়র আরো বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে আগামী দুর্গাপূজার আগে যাতে উন্নয়নমূলক কাজ অর্থাৎ নিকাশি ব্যবস্থা ও রাস্তাঘাটের কাজ সম্পন্ন করা হয়, সেদিকে গুরুত্ব দিয়ে সারা রাত আগরতলা শহরে কাজ চলছে। স্মার্ট সিটির এমন উদ্যোগের প্রশংসা করেন মেয়র। তবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, প্রাকৃতিক উপর কারোর কোনো হাত নেই। যদি লাগাতার বৃষ্টি হয়ে থাকে তাহলে কাজে ব্যাঘাত ঘটতে পারে। বলতে পারি না কেরচমুনি বা রামনগর 1 নম্বর বা 2 নম্বরে কার বাড়ির কোন জায়গাটা এনক্রোচ আছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি, মেয়রও হয়তো জানেন। উনি প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেবেন মেয়র কোনখান থেকে স্টার্ট করবেন, কি পয়েন্টে স্টার্ট করবেন, কারণ অনেকগুলো প্রশাসনিক হ্যাজার্ডনেস থাকে। মাননীয় মেয়র এই জায়গাটাতে দেখবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আই এম অলসো এগ্রিড বাই দিস ইনিশিয়ালি, বাট দ্য ফ্যাক্টস রিমেইন। আমার মেয়র সাহেব নিজের সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে উনি ভিজিট অ্যাজ ফার অ্যাজ পসিবল। মেয়র সাহেব আমার সামনেই আছেন, শৈলেশ যাদব আছেন। আমাদের আগরতলা শহরে স্মার্ট সিটি সারা শহরেই ডেভেলপমেন্টের কাজ চলছে। কোথাও কিছু জায়গার মাপে যারা রাস্তাঘাটে বসবাস করেন তাদের কিছু অভিযোগ বা তাদের জানার বিষয় ছিল যে ড্রেনটা কতটা হবে এবং তাদের কত অংশ আমরা যেটা ডিমার্কেশন করা হয়েছে স্মার্ট সিটি থেকে বা আমাদের ডিএম অফিস থেকে কিংবা মিউনিসিপাল কর্পোরেশন থেকে, সেগুলো তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল। আজকে আমাদের স্মার্ট সিটি কমিশনার ডক্টর শৈলেশ যাদব আছেন, আমাদের কমিশনার ডি.কে চাকমা সাহেব এবং আমাদের আধিকারিক স্মার্ট সিটি মিশনে যারা কাজ করেন আধিকারিকরা সবাই আমাদের সবাই আসবেন। এই এলাকার প্রত্যেকটি বাড়ির সঙ্গে যেখানে মার্ক করা হয়েছে তাদের অভিযোগ শুনেছি, তাদের সঙ্গে আমরা হয়েছে আমাদের বিশেষভাবে বুঝিয়েছেন কতটা জায়গা প্রয়োজনীয়তা আছে। আমরা যতটা আগরতলা শহরে আমরা দেখেছি অধিকাংশ বেশিরভাগ জায়গায়
পুরনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সরকার নতুন করে নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়ায় তীব্র বিরোধিতা করে শিক্ষা ভবন চত্বরে বিক্ষোভে সামিল হলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। সরকারের উদ্দেশ্যে তাদের দাবি দ্রুত পুরনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। তাদের মধ্যে এক পরীক্ষার্থী জানান 2022 সালে সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপর 3.5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সরকার ফলাফল প্রকাশ করছে না এবং এই নিয়োগ প্রক্রিয়া ক্ষেত্রে সরকার সংরক্ষণ নীতির মান্যতা দেয়নি, তাই একটি মামলা করা হয়েছিল। তারপর ত্রিপুরা হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল সংরক্ষণ মেনে নিয়োগ প্রক্রিয়া করার জন্য। ত্রিপুরা হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্ট একটি এসএলপি করে রেখেছিল, কিন্তু সরকার বর্তমানে যতগুলো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে সবগুলো সংরক্ষণ নীতি মেনে করেছে। অথচ 2022 সালে এসটিজিটির ক্ষেত্রে সরকারের সংরক্ষণ নীতি মান্যতা দিতে কি অসুবিধা সেটা এখনো বুঝে উঠতে পারছে না পরীক্ষার্থীরা। তারা আরো জানায়, রাজ্যে শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটা স্বীকার করেছে খোদ মুখ্যমন্ত্রী। বিগত বিধানসভা অধিবেশনে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছে 1400টি এসটিজিটির শূন্যপদ পড়ে আছে। গত কয়েকদিন আগে লক্ষ্য করা গেছে সরকার আগের শূন্যপদ পূরণ না করে নতুন করে শূন্যপদ তৈরি করেছে। সরকারের উদ্দেশ্যে দাবি 2022 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পর যাতে নতুনভাবে 7% শূন্যপদ পূরণ করে সরকার। পাশাপাশি সরকারের উদ্দেশ্যে দাবি নতুন করে যে শূন্যপদ তৈরি করা হয়েছে সেগুলো যদি সরকার সংরক্ষণ নীতি মেনে পূরণ করার উদ্যোগ নিয়ে থাকে তাহলে কেন 2022 সালের উত্তীর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকার সংরক্ষণের মাধ্যমে মানবে না। পরবর্তী সময় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মার কাছে তাদের দাবি সনদ তুলে দেন। যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি, আবার নতুন পোস্ট বলে নিব 700 পোস্ট। তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি, এখন যদি 172টা যদি এসসিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করার নেই, কেস দিয়ে দিব। কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেলরা বাকিরা এসসিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো? সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই, আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে, 45 ইয়ার। আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে, আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি, যারা যারা এখানে আছি সবাই কোয়ালিফাই। আবার একদম দিব কেন আমরা? 700 মধ্যে আবার কেন দেবো আমরা? 230টা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে। আইসিডিএস এর বাজেট বরাদ্দ বৃদ্ধি করা, অঙ্গনারী কর্মীদের প্রতি মাসে বিল মিটিয়ে দেওয়া, অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের অবসরে যাওয়ার পর তাদের গ্র্যাচুইটি ও পেনশনের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার রাজধানী অভয়নগর স্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যালয়ের সামনে রাজ্যভিত্তিক ধর্নায় বসে আইসিডিএস ইউনিয়ন এবং শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। তাদের বক্তব্য, আজকের আন্দোলন অঙ্গনারী সেন্টারগুলির এবং অঙ্গনারী সেন্টারের কর্মী সহায়িকাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। অঙ্গনারী সেন্টারগুলো পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। লক্ষ্য করা গেছে প্রতিদিন বিভিন্ন তথ্য অ্যাপসে আপলোড করতে হচ্ছে কর্মীদের, অথচ কর্মীদের ভালো স্মার্টফোন এবং অঙ্গনারী সেন্টারের ওয়াইফাই প্রদান করছে না। ইন্টারনেট পরিষেবা দুর্বল থাকার কারণে সমস্যায় পড়ছে অঙ্গনারী সেন্টারের কর্মীরা। শুধু তাই নয়, অঙ্গনারী সেন্টারগুলির মধ্যে যেসব কর্মী নিয়োজিত রয়েছে তাদের প্রতি বছর মাত্র 1800 টাকা মোবাইল বিল দিচ্ছে। সে টাকা দিয়ে মোবাইলের খরচ চালানো সম্ভব হচ্ছে না তাদের। এতে করে বহু শিশুরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান এদিন। আরো বলেন, সরকারিভাবে একমাত্র এটাই রয়েছে যা গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবার প্রদান করে, কিন্তু সরকার বিভিন্নভাবে এই প্রকল্প বন্ধ করে দিতে উঠে পড়ে লেগেছে। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে দাবি করেন। পরবর্তী সময় সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার হাতে একটি দাবি সনদ তুলে দেন তারা। করোনা হয়েছিল তখন তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকার এই একটা পোষণ ট্র্যাকার অ্যাপ একটা খুলে, যার মাধ্যমে এই পুষ্টি বিতরণের খবর রিপোর্ট কেন্দ্রের কাছে যাবে এবং সেই সময় সকলকেই দেবে বলেছিল মোবাইল ফোন। আমাদের রাজ্যেও মোবাইল ফোন প্রায় সবাইকে দিয়েছে, কিন্তু এটি 2-3 মাসের মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন কর্মীদের তারা বাধ্য করেছে যে তোমাকে কিনতে হবে, মোবাইল কিনে তুমি এই কর্মসূচিটা চালাও।
বাধ্য হয়ে কর্মীরা মোবাইল কিনেছে, কিন্তু সেই মোবাইলও 18টা অ্যাপ তথ্য প্রত্যেক দিন পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করতে হয়। এত তথ্য আপলোড করার মতন খুব মানে 5G ভালো স্মার্টফোন দরকার। আর নেটের অবস্থা তো জানেনি, স্মার্টফোন যদি ভালো হয়ও তাহলেও এটা হবে না। এই জন্য আমরা বলছি যে তোমরা প্রত্যেকটি কেন্দ্রে ওয়াইফাই দাও, ভালো স্মার্টফোন দাও। আর স্মার্টফোন চালাবার জন্য টাকা কত দিচ্ছে তারা? বছরে 1800 বা 2000 টাকা। আচ্ছা আপনারা বলুন, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, 2000 টাকা দিয়ে সারা বছর রিচার্জ করা যায় এমন কোন কোম্পানি আছে? আমাদের তো জানা নাই, আমরা তো পাই না। ফলে তারা রিচার্জ করতে পারছে না, মেরামত করে দিচ্ছে না, নতুন এক্সচেঞ্জ করছে না। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে টিইউপিএ, এআইবিডিপিএ, সিজিপিএ ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে শুক্রবার সারা ভারতবর্ষের সঙ্গে 3 দফা দাবিতে রাজধানীর উত্তর গেট সংলগ্ন থেকে 1 ঘণ্টা ব্যাপী মানব শৃঙ্খল কর্মসূচি পালন করেন। বিএসএনএল পেনশনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মিন্টু ভৌমিক জানায়, দাবিগুলো হলো পেনশন নিয়মের বৈধতা প্রত্যাহার করা এবং পেনশনে সমতা প্রদান করা, 8ম সিপিসি গঠন করা এবং রেফারেন্সের শর্তাবলী প্রদান করা, 8ম সিপিসি এর টিওআর এবিএসএনএল এবং স্বায়ত্তশাসিত যে সংস্থাগুলো পেনশনভোগীদের পেনশন সংশোধন অন্তর্ভুক্ত করা। এই দাবিগুলো অবিলম্বে পূরণ করতে হবে। তারা আরো জানান, তাদের যদি নিয়মিত পেনশন চালু করা হয় তাহলে যারা নিয়মিত পেনশন পাচ্ছে তারা উপকৃত হবে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপাল মারফত এই দাবিগুলোর ডেপুটেশন প্রদান করা হবে, না হলে আগামী সেপ্টেম্বর মাসে দিল্লি চলো অভিযান সংগঠিত করা হবে বলে জানান তিনি। এবার 2025-এর যে ফাইন্যান্স বিলের সঙ্গে পেনশনের নিয়ে একটা বিল পাস করা হয়েছে, যেটা ভ্যালিডেশন অ্যাক্ট। পেনশনারদের মধ্যে ডিভিশন তৈরি করা, ওল্ড পেনশনার এবং নিউ পেনশনার। ওল্ড পেনশনারদের ইন ফিউচারে কোনো পেনশন ডিভিশন আর হবে না, এটাই হলো এই বিলের আসল কথা। দ্বিতীয়ত হইল সেন্ট্রাল গভর্নমেন্টের যে 8ম পে কমিশন, যেটা জানুয়ারি মাসে ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু এখনো তার কোনো কমিটি এখনো গঠন করা হয়নি, কোনো টার্মস অফ রেফারেন্সে এখন অবধি কিছু জানানো হয়নি। এটা যাতে অতি সত্বর করা হয়, এটার জন্য আমাদের একটা দাবি। আর একটা জিনিস হলো বিএসএনএল-এ 18.5 বছর যাবৎ কোনো পে ডিভিশন বা পেনশন ডিভিশন হচ্ছে না, অতি সত্বর যাতে আমাদের এই পেনশন ডিভিশন করা হয়। অল ত্রিপুরা পে সিস্টেম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন আগামী 28 ও 29 জুলাই অনুষ্ঠিত হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এই রাজ্য সম্মেলন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান অল ত্রিপুরা পে সিস্টেম অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। আগামী 28 জুলাই সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। পিএস সিস্টেম ও বাহারি আলোর দ্বিতীয় দিন ব্যাপী মেলা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা হবে বলে জানান। অল ত্রিপুরা পিএস সিস্টেম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 2016-তে আমরা ওপেনিং করছিলাম, আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করছিলাম। তখন আমরা 45 থেকে 50 জন নিয়ে এটা শুরু করছি। তারপরে আজকে তৃতীয় বার্ষিকী সম্মেলন আমরা শুরু করতে যাচ্ছি আগামী 28 এবং 29 জুলাই রবীন্দ্র ভবনে। তো এখানে আমরা প্রথম দিন রক্তদান শিবির হবে উদ্বোধনের মাধ্যমে। উদ্বোধনে থাকবেন মাননীয় মেয়র সাহেব, থাকার কথা, উনি এখনো আশ্বাস দেননি। জগন্নাথবাড়ির আশ্রমের মহারাজ আমাদের এটা উদ্বোধন করবেন এবং আমাদের প্রেস ক্লাবের মাননীয় সভাপতি প্রণব সরকার মহোদয় থাকবেন উদ্বোধনী প্রোগ্রামে। তারপর আমরা ব্লাড ডোনেশন করব। ব্লাড ডোনেশনের পরে আমাদের যারা স্টাফরা বা অপারেটররা আছেন তাদের মধ্যে বাছাই করে আমরা তাদেরকে আর্থিক সাহায্য ব্যবস্থা করব, বৃক্ষরোপণ করব। এগুলো মূল বিষয়।
কমলপুর থানাধীন রাম দুর্লভপুর মধ্যপাড়ায় এক স্বামী তার স্ত্রীকে দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে। পরে স্ত্রী লুটিয়ে পড়ে। সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। সাথে সাথে তারা এসে আহত সবিতা দেবনাথকে বিএসএম হাসপাতালে নিয়ে আসে। স্বামীর নাম রাজেশ কর্মকার। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরে আহত মহিলাকে ধলাই জেলা হাসপাতালে কুলাইয়ে রেফার করা হয়েছে। আমি কিছু স্যার বুঝি না, আমি তো আলাদা থাকি না। এটা কি মানে দীর্ঘদিন যাবত এই দরবার? আমার বোন তো আলাদা, গেলেও দেখতে পারবা। ও আপনার ছেলে কি আলগা থাকে? আলাদা থাকে। আমার ছেলে এরা সংসার লেগে চলে, আমারটা আমি আলাদা। আচ্ছা, তো মানে প্রায় সময় দরবার লাগে। এরা কোন সময় এটা খায় না। ও মদ খায়? দরবার এরকম মদ খায় না? আর আমি তো আইয়াই শুনতাম যে বোমার কাটি দিয়েছে। আমি তো দৌড় দিয়ে আগে দেখি যে এরাও পাইছে। আজকে কি হয়েছে? দা দিয়ে মারছে? এই তো বউটাকে দাও দিয়ে মারছে। আমি তো দেখছিও না কেমন। 26শে জুলাই থেকে শুরু হবে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক মাঠে সচিন্দ্র দেব স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশন তথা এই ফুটবল প্রতিযোগিতার চেয়ারম্যান অনুকূল দাস, অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস সহ অন্যান্যরা। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের কনভেনার অনুকূল দাস বলেন, শনিবার থেকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক মাঠে শুরু হতে চলেছে সচিন্দ্র দেব স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সমস্ত খোয়াই জেলা থেকে 11টি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। শনিবার বিকেলে এই খেলার উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত দেব। আগামীকাল প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ করবে খোয়াই ডিস্ট্রিক্ট পুলিশ বনাম তেলিয়ামুড়া বুলেট ক্লাব। ইতিমধ্যে 11টা টিম আমাদের এখানে তারা এন্ট্রি জমা দিয়েছে। 11টা টিমের মধ্যে হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশ, 6 নং পিএসএফ ব্যাটালিয়ন, যুব সংঘ ক্লাব, আমাদের বুলেট ক্লাব তেলিয়ামুড়া, কৃষ্ণপুর মন্ডল 11, কল্যাণপুর মন্ডল 11, ইংলিশ মিডিয়াম স্কুল খোয়াই, আমাদের এনপিসি অফিস ক্লিনার ক্লাব, বিএমএস এর একটা টিম আছে, অটো তাদের একটা টিম আছে, আশারামবাড়ি 11। এভাবে আমাদের এখানে 11 টিম অংশগ্রহণ করেছে। শনিবার মুখোমুখি হচ্ছে রামনগরের দুই ফুটবল শক্তি ব্লাডমাউথ ক্লাব ও রামকৃষ্ণ ক্লাব। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্ড মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগের আসরে নামবে এই দুই দল। শুক্রবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উভয় দলের ফুটবলাররা প্রস্তুতি সেরে নিয়েছে। সিলেট ফাইনাল ব্লাডমাউথের প্রথম গোলরক্ষক বিশাল বিজয় ইনজুরি হওয়ার কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। এক সাক্ষাৎকারে ব্লাডমাউথ ক্লাবের সহকারী কোচ মৃদুল মজুমদার জানায়, লিগের জন্য দল প্রস্তুত। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আমাদের। এখন টিম কিভাবে খেলবে কালকে আমরা আজকে রাতে বসবো টিমের একটা গেম প্ল্যান নিয়ে। তাছাড়া আমাদের গোলকিপার প্রথম গোলকিপার সে খেলতে পারবে না, সেই পড়াশোনার জন্য ইনজুরি হয়েছে, ওর মাথায় 8টা সিলি লেগেছে। ইঞ্জিনিয়ারিং এখন আমরা একটু চিন্তিত। আর বাকি আমাদের পজিশন মোটামুটি ভালো টিমের। এখনো নতুন প্লেয়ার এসছে বলতে সমীর প্রধান এসছে, গতকাল একটা প্লেয়ার এনেছি আমরা ফরওয়ার্ড লাইন, তাকে তো জাস্ট আজকে মাঠে নামালাম, প্র্যাকটিস করলাম। কালকে ফার্স্ট ডিভিশনে খেলাবো কিনা এটা চিন্তা করবো আমরা ক্লাবে বসে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।